হ্যালো। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। কোশ্চেন দেখতেছেন সবাই? জি স্যার, দেখা যাইতেছে। হুম। সিমলা কোশ্চেন পড়েন। জনাব মোহাম্মদ গোলাম স্লো পড়বে না, তাড়াহুড়ো না। ফারুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক। আচ্ছা। হুম। পড়েন। সমাপ্ত বছরের প্রান্ত তথ্যাবলী করো। এক, মাসিক মূল বেতন 60,000। দুই, নগর ভাতা মূল বেতনের 20%। ভাতা মাসিকের মূল বেতনের সমান। সাত, তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট হতে একটি গাড়ি পেয়েছেন। আট, তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা করেন। উক্ত তহবিলে সঞ্চিত অর্থের উপর এ বছর 15% হারে 45,000 টাকা সুদ পেয়েছেন। নয়, তিনি এবছর 20,000 টাকা ভ্রমণ ভাতা পেয়েছেন। এবছরে জনাব মোহাম্মদ গোলাম ফারুকের বিনিয়োগ ও খরচসমূহ নিম্নরূপ ছিল: ক, তার স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম প্রদান 70,000 টাকা। খ, প্রাথমিক শেয়ার ক্রয় 1,00,000 টাকা। গ, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দান করেন 20,000 টাকা। গ, জিপিএস এর মাসিক কিস্তি 7,500 টাকা। উপরিউক্ত তথ্যের ভিত্তিতে জনাব মোহাম্মদ গোলাম ফারুকের মোট আয় ও কর দায় নির্ণয় করো। হুম। খেয়াল করেন এখানে। তো নিচে যে অংশটুকু আছে, এই বছরে মোহাম্মদ গোলাম ফারুকের বিনিয়োগ ও খরচ নিম্নরূপ। অর্থাৎ নিচে যে তিনটা অপশন আছে, স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম, প্রাথমিক শেয়ার ক্রয়, ফুটবল ফেডারেশনের দান, ডিপিএস এর মাসিক কিস্তি, এইগুলো হলো তার কি ইনভেস্টমেন্ট। এগুলো তার কি ইনভেস্টমেন্ট, এগুলো চলে যাবে কি কর রেয়াতের। আর উপরের 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যে অংশগুলো দেখতেছেন, মাসিক মূল বেতন 60,000, নগর ভাতা, তারপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, উৎসব ভাতা, তারপর তিনি পূর্ণ বেতন নিয়ে কর্তার গাড়ি পাইছেন, মূল বেতন 10% প্রভিডেন্ট ফান্ড। এই অংশটুকু চলে যাব বেতন খাতে আয়ের অংশের মধ্যে, এই অংশটুকু চলে যাব বেতন খাতে আয়ের অংশটুকুর মধ্যে। ঠিক আছে? তো কোশ্চেন নাম বুঝাতে পারছি? জি স্যার। ওকে, তারপরে বোর্ডে চলে যায়। হ্যাঁ, কল কাটেন। সাউন্ড কমাও।
তো দেখেন, এখানে করদাতার নাম দেওয়া আছে জনাব মোহাম্মদ গোলাম ফারুক। জনাব মোহাম্মদ গোলাম ফারুক। আমার এখানে কর বর্ষ হইব 2022, 2023-24, আর আয় বর্ষ হইব 2022-23। বিবরণ: টাকা, টাকা। চাকরি হতে আয়, ধারা 32 থেকে 34। চাকরি থেকে আয় ধারা 32 থেকে 34। আমার চাকরি থেকে আয়ের প্রথম যে আইটেমটা আছে, ওটা হলো বেতন। বেতন আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 60,000 টাকা করে প্রত্যেক মাসে পায়। বেতনটা গুণ হইব 12 দেয়া। ঠিক আছে? তো 12 মাসে আমার মোট বেতন হয় 7,20,000। ওকে। 2 নম্বর দেখেন, কোশ্চেনে উল্লেখ দেওয়া আছে নগর ভাতা মূল বেতনের 20%। আমরা লিখি নগর ভাতা সমান সমান আমার মূল বেতন কত দেওয়া আছে, 7,20,000 পাইলাম মূল বেতন, গুণ 20%। 7,20,000-এর 20% আমার এটা আছে 1,44,000। এরপর আমার কোশ্চেনে বলছে বাড়ি ভাড়া মূল বেতনের 60%। 3 নম্বর, বাড়ি ভাড়া, মূল বেতনের 60%। আহ বাড়ি ভাড়া মূল বেতনের 60%। তো এখানে খেয়াল করেন, আমার বাড়ি ভাড়া মূল বেতনের 60%, ওটা আমি সরাসরি দেখাই দিই। 7,20,000 গুণ 60%। ঠিক আছে? আমার টাকাটা হইতেছে 4,32,000। আচ্ছা, এরপরে দেখেন আমার আছে চিকিৎসা ভাতা। 4 নম্বর আছে আমার কি, চিকিৎসা ভাতা। এরপরে চিকিৎসা ভাতা, সম্পর্কে বলছে চিকিৎসা ভাতা হইলো গিয়া মাসিক 5,000 টাকা, কিন্তু প্রকৃত খরচ কত, 35,000 টাকা। ঠিক আছে? চিকিৎসা ভাতা মাসিক 5,000 টাকা, প্রকৃত খরচ কত?
খেয়াল করেন, চিকিৎসা ভাতা আমার দেওয়া আছে প্রত্যেক মাসে কত, 5,000 টাকা কইরা, 12 মাসে 12,000 টাকা। আপ্যায়ন ভাতা 2,000 টাকা করে, 12 মাসে 12,000 টাকা। এটা কোশ্চেন সরাসরি দেওয়া আছে। ভ্রমণ ভাতা দেওয়া আছে 20,000 টাকা। এবং ভ্রমণ ভাতা প্রকৃত পক্ষে যে ভ্রমণ ভাতাটা হইব, ওইটা কি অকরধার্য। তো আমরা ধরে নিলাম এখানে কি টোটালটা কি হয়েছে, আপনার প্রতিষ্ঠানের কাজে আমরা ভ্রমণ ভাতাটা কি করছি, খরচ করছি। তো প্রতিষ্ঠানের কাজে যদি ভ্রমণ ভাতা আপনি খরচ করেন, তো এটা সম্পূর্ণ অকরধার্য, ঠিক আছে। তারপর গাড়ির সুবিধার ক্ষেত্রে আপনার উল্লেখ করা আছে 1,10,000 টাকা করে, বছরে 1,20,000 টাকা পাইব। তো গাড়ির সুবিধা লিখলাম 10,000 গুণ 12 সমান সমান 1,20,000 টাকা। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান হলো গিয়া মূল বেতনের 10%। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান হলো গিয়া মূল বেতনের 10%। তো এখানে আমার মূল বেতন দেওয়া আছে 7,20,000 টাকা। ওই 7,20,000 টাকার 10% 72,000 টাকা। হ্যাঁ, 8 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে। তারপর লেখেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত তহবিলের সুদ, সঞ্চিত তহবিলের সুদ, ঠিক আছে। তো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে আমার এখানে দেখাইতেছে কত সুদ, 45,000 টাকা, ঠিক আছে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সুদ দেখাইতেছে 45,000 টাকা। তো আমরা লিখি 45,000 টাকা। স্যার এটা কি 9 নাম্বার পয়েন্ট? হ্যাঁ, 9 নম্বর, ঠিক আছে। 45,000 টাকা বাদ বাদ অকর ধার্য মোট বেতনের 33% অথবা উক্ত আয় ব্যতীত, উক্ত আয় ব্যতীত। তো মোট বেতনের 33% টোটালটা আমার কি হয়ে যায়, অকর ধার্য হয়ে যায়, ঠিক আছে। তো এখানে গেল, সবগুলো যদি আমি যোগ করি, আমার যোগ ফল হইতেছে 16,92,000 টাকা। আমার হইতেছে কত, 16,92,000 টাকা। এটি হলো আমার মোট প্রাপ্ত বেতন, এটি হলো আমার মোট প্রাপ্ত বেতন, ঠিক আছে। এইখান থেকে আমার বাদ যাব মূল বেতনের 4.1%। এখান থেকে আমার বাদ যাব মূল বেতনের মূল বেতনের 4.1%। আহ মূল বেতনের 4/1 অংশ আর কি। মূল বেতনের 4/1 হলো 1,6,9,2,0,0,0 গুণ 4.1%, না ভুল করলাম, 3.1%, ঠিক আছে। 3.1% সমান সমান আমার এইখানে হইতেছে 5,64,000, বা 5,64,000 বা 4,50,000 টাকার মধ্যে যেটি কম, যেটি কম। তো এখানে আমরা লিখুন 5,00,000, এটা 4,50,000, এই দুইটার মধ্যে যেটা ছোট, ছোট হইলে আমার কত, 4,50,000। বিয়োগ করলে আমার এটা আছে 12,42,000। এইটা হলো আমার হইতেছে চাকরি হতে আয়, এটা আমার হইতেছে চাকরি হতে আয়। দেখছি না তুরুক, শুনে কখন স্যার ফোন দিচ্ছে ধর। জি স্যার হয়েছে।
রিসিভ করো। হ্যাঁ, চাকরি হতে মোটায়, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছেন? হ্যালো? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, তিনজন ক্লিয়ার আছেন এতটুকু? এতটুকুর মধ্যে কোনো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা পরের অংশে চলে গেলাম, ঠিক আছে? পরের অংশ হলো কর রেয়াতের পরিমাণ নির্ণয়, অর্থাৎ বিনিয়োগ ভাতা। কর রেয়াতের কর রেয়াতের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা, ঠিক আছে? বিনিয়োগের পরিমাণও দান, বিনিয়োগের পরিমাণও দান, ঠিক আছে? তো 1 নম্বর দেখেন, কোশ্চেনের মধ্যে খেয়াল করেন, স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম, এটা আমার কর রেয়াতের আইটেম। স্ত্রীর, যেটা আমরা লিস্ট আগেই দিছিলাম আপনাদের, কর রেয়াতের কোনগুলো আইটেম পাইবেন আপনি? স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম, ঠিক আছে? স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম এখানে দেওয়া আছে কত? 70,000। ওকে। শেয়ার ক্রয়, শেয়ার ক্রয়, শেয়ার ক্রয়ের টাকা দেওয়া আছে আমার কত? 1 লাখ টাকা। 3 নম্বর আইটেম হলো কি আমার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ডে হুম হ্যাঁ, হ্যাঁ, নিয়োগকর্তার ও কর্মীর দান, ঠিক আছে? তো নিয়ম হলো গিয়া, বেসরকারি কোম্পানির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও দান করব, এবং যে নাকি চাকরি করে কর্মী সেও দান করব, ঠিক আছে? এই জন্য এখানে কি করা হইতেছে? দুইটা গুণ করা হইতেছে, ঠিক আছে? তো 7,20,000 টাকা গুণ 10%, গুণ 10%, গুণ 2 করলে আমার এখানে আসতেছে 1,44,000 টাকা। 1,44,000 টাকা। ওকে। তারপরে 3 নম্বর দেখেন, ডিপোজিট করছে আমি যে স্যার ডিপোজিট। গুণ 2 কেন হইলো? গুণ 2। দেখেন, বেসরকারি কোম্পানির ক্ষেত্রে, সরকারি কোম্পানির ক্ষেত্রে কিন্তু, সরকারি ক্ষেত্রে কিন্তু আমরা একটা গুণ দিছিলাম, ঠিক আছে? বেসরকারির ক্ষেত্রে নিয়ম হলে গিয়া, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও দান করব, কর্মীও দান করব, মূল বেতন 10%। বুঝতে পারছি? নিয়োগকর্তাও দিব এবং কর্মীও দিব, যে নাকি কাজ করতেছে ওইও 10% দিব। তো এই জন্য টোটালটা 10% করে দুইটা গুণ দিয়ে দিছি। ক্লিয়ার? জি স্যার, রেসপন্স করেন। বুঝছি। ওকে। জি। ঝুমা বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন ডিপোজিট, 4 নম্বর, ডিপোজিট, ডিপোজিট পেনশন স্কিমে দান, পেনশন স্কিমে, পেনশন স্কিমে দান, ঠিক আছে? দেখেন, ডিপোজিট মাসিক কিস্তি হলো 7,500 টাকা করে, ঠিক আছে? 7,500 টাকা গুণ হইলে গা 12, ঠিক আছে? 7,500 টাকা গুণ 12 দিলে আমার কত হইতাছে? 90,000 টাকা। কত? 90,000 টাকা। এইটার নিয়ম হইলো গিয়া, এইটা অথবা, অথবা সর্বোচ্চ, সর্বোচ্চ 1,20,000
টাকার মধ্যে ছোট, টাকার মধ্যে ছোট, ঠিক আছে? এটা অথবা 1,20,000, এই দুইটার মধ্যে ছোট কোনটা? ছোট হইলে আমার 90,000 টাকা। 90,000 টাকা সবগুলো যোগ করলাম, যোগ করলে আমার যোগফলটা হইতেছে 4,04,000। 4,04,000, এইটা হইলে আমার মোট বিনিয়োগের পরিমাণ। এইটা হলো আমার কি? তার নিচের মোট লাইনটা নেই। বিনিয়োগ। হুম, ক্লিয়ার হয়েছে না দ্রুক? পয়েন্টটা আরেকবার বলে আচ্ছা, খেয়াল করেন, ডিপোজিট ভালো হতো। পেনশন স্কিমের করার ক্ষেত্রে যেই টাকাটা মাসিক কিস্তি দিবেন, ওই টাকাটা, যে টাকাটা মাসিক কিস্তি দিবেন ওই টাকাটা, আমি মাসিক কিস্তি দিয়েছি 7,500 টাকা, বছরে কত দিছি? 90,000 টাকা। ডিপোজিট স্কিমের ক্ষেত্রে কর রেয়াতের আপনার নিয়ম হলো গিয়া, আপনি যেই টাকাটা জমা করছেন ওই টাকাটা, অথবা 1,20,000 টাকার মধ্যে যেটা ছোট, 1,20,000 টাকার মধ্যে যেটা ছোট, ঠিক আছে? তো 90,000 হলে গিয়ে আমার ডিপোজিট পেনশন স্কিমে জমা দিলাম, আর 1,20,000, ঠিক আছে? এই দুইটার মধ্যে ছোট কোনটা? 90,000। তো 90,000 টাকা কি পাবো আমি? কর রিয়াতের সুবিধা পাম। এই জন্য কি করলাম আমরা? 90,000 টাকা কি করলাম? মোট কর রিয়াতের কলামে দেখালাম 90,000 টাকা, 1,20,000 দেখাইনি। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। এবং ওকে, তো এইটা আমি কি পেলাম? মোট বিনিয়োগ, ঠিক আছে? এটা আমি কি পেলাম? মোট বিনিয়োগ, ঠিক আছে? এখন আমি যেটা করবো, এইটার সাথেই, ঠিক আছে, এইটার সাথেই হলো গিয়া কর রেয়াতের সীমা, কর রেয়াতের সীমা, কর রেয়াতের সীমা, ঠিক আছে? তো ওইখানে দেখেন, ওই আগের মতো আমরা যে করছিলাম, উম কথাগুলো লিখতে হইব। ক, ক কি লিখছিলাম ভাই? এটা মনে লিখছিলাম কর অব্যাহতি, কত, যে কথাটা লিখছিলাম ওই কথাটা হুবহু এখানে কপি করুন। কর অব্যাহতি প্রাপ্ত আয়, প্রাপ্ত আয়, ঠিক আছে? হ্রাসকৃত, হ্রাসকৃত কর হার, কর হার প্রযোজ্য, কর হার প্রযোজ্য, লেখা হয়েছে এতটুকু। জি স্যার। ওকে, কর হার প্রযোজ্য, হুম, কর হার প্রযোজ্য এরূপ আয়, এরূপ আয়, প্রত্যেকটা অঙ্কে আপনার এই কথাগুলো কি থাকবো? সেম থাকবো। এবং ন্যূনতম, ন্যূনতম কর প্রযোজ্য প্রাপ্ত আয় বাদ দিয়ে, বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের, মোট আয়ের 3%। অর্থাৎ আমার মোট আয় হয়েছিল কত? 1,00,000, সরি 12,42,000, 12,42,000 গুণ 3%, সমান সমান আমার হইতেছে 37,260 টাকা। 37,260 টাকা। তো এখানে আমরা লিখলাম 37,260 টাকা। ক গেল। এরপর লিখুন খ। খ হইল গিয়া, কোন আয় বর্ষে, কোন
আয় বর্ষে ষষ্ঠ তফসিলে 3 নং অনুসারে অনুসারে করদাতার মোট বিনিয়োগ, ঠিক আছে, ও ব্যয়ের পরিমাণ, ব্যয়ের পরিমাণের ওপর 15%। আমি বিনিয়োগ করছিলাম কত? 4,40,000 গুণ 15%, এখানে আমার আইতাছে 60,600। গ নম্বর হইল সর্বোচ্চ সীমা 1 লাখ, সর্বোচ্চ সীমা 1 লাখ, ঠিক আছে। ক বা খ বা গ এই তিনটির মধ্যে ছোট, এই তিনটির মধ্যে ছোট, এই তিনটির মধ্যে ছোট হলো 37,260 টাকা। এই তিনটার মধ্যে ছোট হলো কি? 37,260 টাকা। এই পর্যন্ত লেখা হয়েছে ভাই? স্যার আরেকটু, স্যার একটু বাকি ছিল। আচ্ছা আমি লেখালি, এটা পরে দেখেন। করদায় নির্ণয়, ঠিক আছে, 8 মিনিট আছে তো, তো শেষ করি তারপরে বিবরণ পরে দেখেন। হ্যাঁ, টাকা, টাকা এই পার্টটা দ্রুত লিখে না। টাকা দেখেন, মোট আয়ের আমরা জানি 3,50,000 টাকার উপর রেট হলো 0%, 0%, ঠিক আছে। পরবর্তী 1 লক্ষ টাকার উপর, 1 লক্ষ টাকার উপর 5% সমান সমান 5,000, 5,000। পরবর্তী 3 লক্ষ টাকার উপর, টাকার উপর 10%, 30,000। পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, 60,000। অবশিষ্ট, অবশিষ্ট 4 লাখে আরেকটু শূন্য হবে। হুম অবশিষ্ট আয়ের ওপর, অর্থাৎ 92,000 টাকার উপর 20%, আইতেছে আমার 18,400। যোগ করলে আমার আইতেছে 1,13,400। এইটা হলো আমার মোট কর দায়, এইটা হলো আমার মোট কর দায়, ঠিক আছে। এইখান থেকে আমি বাদ দেবো, বাদ কর রেয়াতের পরিমাণ, ঠিক আছে। আমার কর রেয়াতের পরিমাণ হইলো গিয়া ওই যে আমি বিনিয়োগ ভাতা পাইছিলাম না, 37,260 টাকা, এইটার উপরে কত পার্সেন্ট দিছিলাম? পার্সেন্টেজটা কত বলেন তো? পার্সেন্টেজটা কত? এখানে পার্সেন্ট স্যার হিসেবে কথাটা আরেকবার সরাসরি বলেন। ও, দেন। আমি কর রেয়াতের টাকার পরিমাণ কত ছিল? 37,000
37,260 টাকা। বিয়োগ দিলে আমার হইতাছে 76,140 টাকা। এইটা হলো আমার কি নিট কর দায়, এটা আমার কি নিট কর দায়। ঠিক আছে, এটা বুঝছেন? $12,42,000। হুম, এখন কোশ্চেন করেন। হ্যালো, এখন কোশ্চেন করেন। হ্যালো। হুম, এখন কোশ্চেন করেন। স্যার খ নাম্বারটা একটু দেখলে ভালো হতো। দেখেন, সেভেন। এখন দেন। দেখেন, কোন আয় বর্ষের ষষ্ঠ তফসিলের 3 নং অনুসারে করদাতা মোট বিনিয়োগ এবং ব্যয়ের পরিমাণের উপর 15%। আমার মোট বিনিয়োগ আমরা বাইর করছিলাম কত, 4,04,000। 4,04,000। ঠিক আছে, এই 4,04,000 টাকার উপরে 15%। এবং এই তিনটার মধ্যে যেটা কম, ওইটার উপরে কি করবো আমরা, ছাড় পামু, আর কি কর রেট পামু। হুম, দেখছেন এটা? জি স্যার। কোন কোশ্চেন থাকলে করেন। জুমার কোশ্চেন আছে? না। শিমলা? না স্যার। আচ্ছা, লাইনটা আপনার 1 মিনিট পর কাটে যাব। আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন করবো 8:50-এ। ঠিক আছে, এবং এই অঙ্কটা রিভিউ করতে থাকেন কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে আমরা পরবর্তী অঙ্ক চালু করার আগে আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে।